সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। ভালো তৃণমূল দরজা খোলা বন্ধ এসব কোনদিন শ্রমিকবাবুকেই দরজা দিয়ে বের করে দেবে তার নেই ঠিক। বাংলার যারা বিজেপির যারা আদি নেতা রয়েছে 2 টাকার মূল্য তাদের দিল্লি নেতারা দেয় না। সুস্মিতা দেব বলছেন যে বাংলায় যে দুর্নীতি দেখেছি অকাল্পনিক, এখন বিজেপির যে সরকারটা আছে তার প্রধান সেই তো তৃণমূল। বেইমান, চোর, এই আখ্যাগুলো শুনতে হচ্ছে। তাদেরকে চোর ছ্যাচর হ্যান এত কিছু বলেছেন, তাদেরকে এরপরে নেতা বলে স্যার বলে পায়ে চুমু খেতে হবে, এটাই শ্রমিক ভট্টাচার্যদের ভবিতব্য। ভালো তৃণমূলের জন্য দরজা খুলে দিল বিজেপি। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকরা বিজেপিতে যোগ দিলেন একেবারে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। একাধিক প্রশ্ন। এই শ্রমিক ভট্টাচার্যই বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ তিনি হতে দেবেন না, কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে রাজ্যসভার সাংসদ পদ থেকে তারা ইস্তফা দিয়ে বিজেপিতে চলে গেলেন এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে গেল যে তারাই বিজেপির তরফ থেকে সেই রাজ্যসভার সাংসদের টিকিট পাচ্ছেন। কিভাবে দেখছেন রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে? কিন্তু শ্রমিকবাবু অত্যন্ত ভালো কথা বলেন এবং এই কথাটাই খালি বলেন। উনি বাক সর্বস্ব একজন নেতা। কেউ কেউ বলেন বাকতাল্লা সর্বস্ব, আমি বলছি না। এখন বিজেপির যে সরকারটা আছে তার প্রধান সেই তো তৃণমূল। একাধিক মন্ত্রী তারাও তৃণমূল, একাধিক বিধায়ক তারাও তৃণমূল, অনেকে আছে সিপিএম থেকে। বিজেপি কোথায়? সুতরাং এই ভালো তৃণমূল দরজা খোলা বন্ধ এসব কোনদিন শ্রমিকবাবুকেই দরজা দিয়ে বের করে দেবে তার নেই ঠিক। ওনাদের কথার কোনো গুরুত্বই নেই। দিল্লি থেকে, নাগপুর থেকে বা গুজরাট থেকে যেটা ঠিক করা হয় তারা সেই হুকুমগুলো তামিল করেন মাত্র। তাদেরকে হুকুম দেওয়া হয়, তারা হুকুম তামিল করেন। তাদের নিজস্ব স্বাধীন ইচ্ছে, নিজস্ব সিদ্ধান্ত, রাজনৈতিক বোধ বুদ্ধি যদি থেকেও থাকে, আছে কিনা আমি বলতে পারবো না, যদি থেকেও থাকে তার কোনো রকম গুরুত্ব তাদের দিল্লি গুজরাটের নেতারা মানে কতটা যে দেন সে তো দেখাই যাচ্ছে। বিজেপির যারা সাধারণ কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, তারা ভালো করে দেখুন, আপনাদের নেতাদের দিকে তাকিয়ে দেখুন যে যাদের বিরুদ্ধে আপনারা এতদিন লড়ে এসছেন, যাদের বিরুদ্ধে এত অভিযোগ করে এসছেন, আজকে তারা আপনাদের মাথার ওপর গিয়ে বসে পড়লো, আরো বসে পড়বে। এই এখন যারা মুচলেকা দিয়ে তৃণমূল হয়েছে, বিজেপির কাছে মুচলেকা দিয়ে, তারা কদিন পর বিজেপিতেই যাবে, আপনাদের মাথার ওপরেই বসে থাকবে। যাদেরকে চোর ছ্যাচর হ্যান এত কিছু বলেছেন, তাদেরকে এরপরে নেতা বলে স্যার বলে পায়ে চুমু খেতে হবে, এটাই শ্রমিক ভট্টাচার্যদের ভবিতব্য। শ্রমিকবাবু নিজেও বলছেন যে দলের সিদ্ধান্ত সবকিছুর ঊর্ধ্বে। তো এখানেই একদমই প্রশ্ন উঠছে যে দলের কর্মীরা বা দলের যে সমস্ত নেতারা আছে যারা দীর্ঘদিন এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে ক্ষমতায় আনলো, সত্যি তো তারা কেউ রাজ্যসভার টিকিট পেলেন না, অথচ তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে তারা রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন। শুধু রাজ্যসভার টিকিট কেন, এর আগে 2021 সালে 293 জন বিজেপির যে পদপ্রার্থী ছিলেন বিধানসভায়, তাদের মধ্যে প্রায় 150-র কাছাকাছি তৃণমূলেরই লোক ছিল। এবারও 2026-এও আপনি যদি দেখেন, তাদের মধ্যে বহু লোক তারা তৃণমূল এবং সিপিএম থেকে আসা। আর শ্রমিকবাবু বলছেন যে দলের সিদ্ধান্ত, তো উনি দলের কে? উনি কি দলের কেউ হন না? আর যদি হয়ে থাকেন তাহলে ওনার সিদ্ধান্তটা কি? এই যে কোট আন কোট ভালো তৃণমূলদের নেওয়া, এই সিদ্ধান্তের পক্ষে না বিপক্ষে, ওনার মতামতটা কি? আসল কথা হলো, এদের বাংলার যারা বিজেপির যারা আদি নেতা রয়েছে, তাদের মতামতকে 2 টাকার মূল্য তাদের দিল্লি গুজরাটের নেতারা দেয় না। সুতরাং উনি দলের সিদ্ধান্ত বলে পাশ কাটানোর চেষ্টা করতে পারেন, আর কদিন পর তাকেই দল থেকে এরা বের করে দেবে। তখন আমরা দেখবো সেটা কার সিদ্ধান্ত বলে তিনি চালান। আচ্ছা, ভোটের ফলাফল বেরোনোর পর আমরা দেখছিলাম তৃণমূল নানা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল। এবার কি বিজেপিতেও সেই মানে সেটা শুরু হতে পারে? কারণ এইভাবে যদি তৃণমূলের সবাই বিজেপিতে যোগদান দিতে পারে, বিক্ষুব্ধ হয়ে কি বিজেপি থেকেও সরে গিয়ে আবার বিজেপির অন্য দল তৈরি হতে পারে? মানে কিন্তু এটা নিয়ে সেটা গুঞ্জন হচ্ছে হতে অবশ্যই। পারে, সে আমি বলতে পারবো না। কিন্তু তৃণমূলের থেকে যারা গেছেন তারা বেসিক্যালি বেইমান, তাদের ন্যূনতম কোনো জনভিত্তি নেই। এবার বিজেপিতে যাওয়া ছাড়া তাদের কোনো উপায়ও নেই, আর বিজেপিও নিরুপায়। তাদেরই বা নিজস্ব নেতাকর্মী কোথায়? তারা যে কজন আদি বহুকাল ধরে বিজেপি করে এসছেন, তাদের রাজনৈতিক যে মূল্যায়ন সেটা তো সাধারণ মানুষ করে দেখিয়ে দিয়েছেন এত বছর ধরে। যারা পুরাতন বিজেপি, ধরুন শ্রমিকবাবু নিজে, রাহুল সিনহা, দিলীপ ঘোষ ইত্যাদি যারা রয়েছেন, তাদের প্রতি মানুষের মনোভাব কি সে তো তারা নিজেরা খুব ভালো করে জানেন। যার ফলে তৃণমূল, সিপিএম, কিছু ক্ষেত্রে কংগ্রেস, কিছু ক্ষেত্রে অন্যান্য দল থেকে নেওয়া ছাড়া তাদের কোনো উপায়ও নেই। যদিও এইভাবে দীর্ঘমেয়াদে তারা রাজনীতিতে টিকে থাকবেন, এই আশা করাও অন্যায়। শ্রমিকবাবুর কথায় কিন্তু কোথাও গিয়ে এক প্রকার যারা দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত তৃণমূলদের নেবে না বিজেপি। তাহলে সেরকম একজন কোট আন কোট দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন কেন? অর্জুন সিংকে মানে অর্জুন সিংকে কি না বলেছেন, বা অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্যকে কি না বলেছেন, সেটা ভদ্র সমাজে আমরা উচ্চারণও করি না। সুতরাং এইসব মানে ডায়লগবাজি সার। উনি এরকম ওই যে যারা বললাম, মানুষের টাকা নিয়েছে তাদেরকে দেওয়া হয়। তা শুভেন্দু অধিকারী কার টাকা নিয়েছিলেন বা অর্জুন সিং কার টাকা নিয়েছিলেন, এই অভিযোগগুলো বিজেপির করে, এগুলো আমরা কেউ বলছি না। বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে তারাই অভিযোগ করেছেন, পরদিনই দলে নিয়েছেন। ওয়াশিং মেশিন শব্দটা রাজনীতিতে এসছেই বিজেপির কারণে।
যার ফলে আবার একটা কথা বলি, সাধারণ মানুষ তারা দেখে নিন যে যেটুকু ভোট যে কজন দিয়েছেন, তারা যাদেরকে দিয়েছেন কি ভেবে দিয়েছিলেন আর কি হচ্ছে। শ্রমিকবাবু অবশ্য এই তৃণমূল যে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়দের বিজেপিতে নেওয়া প্রসঙ্গে আর একটা তত্ত্বও বলছেন যে সাধুদেরও তো অতীত থাকে। হ্যাঁ, মানে বিজেপিতে গেলেই সাধু আর না গেলেই তারা দস্যু রত্নাকর। এই তত্ত্ব এখন গা বাঁচানোর জন্য দিতেই হবে। এবার এরপরে কে সাধু, কে সন্ত আর কে অসাধু, তার বিচার জনতাই করবে, তার বিচার মানুষই করবেন। কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির বড়া ভয় পেয়ে বলেছিলেন, আমাকে তো চোর শুনতে হয় না। বারুইপুরে গিয়ে কি কি শুনতে হয়েছে, চোর বাদ দিয়ে ওরা কত কিছু শুনতে হয়েছে, সেটা আমরা অন ক্যামেরা দেখেছি। সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাজসজ্জা করে ভেবেছিলেন ওনার মতো হয়ে যাবেন বুঝি। তাকে যা যা শুনতে হচ্ছে, আমি ভাষা সমর্থন করি না, কোনো মহিলাকে ওই ভাষায় বলা উচিত নয়, কিন্তু সাধারণ মানুষ যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন, কদিন পর বিজেপি নেতা যারা, বিজেপির কর্মীরাই তাদের বিরুদ্ধে এর থেকে বহু খারাপ ভাষায় তাদের বিরুদ্ধে মত প্রকাশ করবেন, সময়ের অপেক্ষা মাত্র। সুস্মিতা দেব বলছেন যে বাংলায় যে দুর্নীতি দেখেছি অকাল্পনিক, দেশের স্বার্থে দেশের মানুষের কাজ করার জন্য তিনি বিজেপিতে গেলেন। তো ওনার কি এতদিন ধরে চোখের খুব সমস্যা চলছিল? চৌঠামের আগে অবধি উনি খুব ভালো দেখতে পাচ্ছিলেন না, এমনকি চৌঠামের পরেও যখন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠায় আক্রান্ত কর্মীদের দেখার জন্য, তাতেও তিনি ছিলেন। তো সেই সময় কি উনি না দেখে হেঁটে বেড়াচ্ছিলেন? তখন কি তার চোখে কোনো রকম কিছু একটা বাঁধা ছিল বা কোনো সমস্যা হচ্ছিল? এখন আচমকা বিজেপির ডাক্তারখানায় গিয়ে চোখ দিয়ে উনি স্পষ্ট চারিদিক দেখতে পাচ্ছেন। ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, সেই প্রেসক্রিপশনটা আমরাও দেখতে চাই। আমি একদম, আপনি বারুইপুর কাণ্ডের প্রসঙ্গ তুললেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা গিয়েছিলেন। এই যে বিভিন্ন জায়গায় গিয়ে অলরেডি এটা শুরু হয়েছে, এই যে বেইমান, চোর, এই আখ্যাগুলো শুনতে হচ্ছে। তো কোথাও গিয়ে কি মানুষও বুঝতে পারছে যে আসলে এটা অন্য কোনো একটা, এটা একটা একটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে তৃণমূলের এই ভাগ হয়ে যাওয়াটা? মানুষ প্রথম থেকেই বুঝতে পারছিলেন। হাতে হাতে কলমে ব্যাপারটা সেদিন আমরা দেখতে পেলাম। ওনারা হুম। আরেকটু বেরোন, চারিদিকে রাস্তায় বেরোন, নিজেদের বিধানসভা ক্ষেত্রগুলিতে যান। মানুষ আসলে কি ভাবছেন, তৃণমূল কর্মীদের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষ তারা কি ভাবছেন, যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তারা কি ভাবছেন, যারা দেননি এমনকি যারা বিজেপি বা অন্যান্য দলকে দিয়েছিলেন তারাও কি ভাবছেন, তারা স্পষ্ট জানতে পেরে যাবেন। একবার একটু বেরিয়ে দেখুন না, ওই ঘেরাটোপে থাকলে বুঝতে পারবেন না, বা হয়তো বুঝতে পারছেন কিন্তু ফেস করতে পারছেন না। কয়েকবার বেরোন, যে কোনো রাস্তাঘাটে, আমরাও তো রাস্তাঘাটে চলাফেরা করছি, ওনারাও রাস্তাঘাটে চলাফেরা করুন, কি কি শুনতে হয় সেটা খাতায় হাতে কলমে তারা নিজেরাই বুঝে যাবে। অনয়ন বাবু, একটা বিষয় এবারে, এই যে তৃণমূলের বিরুদ্ধে এত ক্ষোভ এবং ভোট বাক্সে তার যে একটা প্রভাব পড়া, আরজি কর কিন্তু অন্যতম ইস্যু ছিল। তো নারী সুরক্ষার বিষয়টা মাথায় রেখে অনেকেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তো তারপরেও তো একের পর এক কাণ্ড, এবং বারুইপুর কাণ্ডে একেবারে উত্তাল হলো রাজ্য। সেই বারুইপুরকে ঘিরে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। সেখানে যেমন একটা গণপিটুনির ঘটনাও ঘটেছে, একজনের মৃত্যু ঘটেছে, এনকাউন্টে অন্যতম অভিযুক্তর মৃত্যু হয়েছে। তৃণমূল মিছিল করতে গিয়ে সেখানেও এক প্রকার উপাসনারা তারা আক্রান্ত হয়েছেন। সমস্ত বিষয় আলটিমেটলি আপনি কিভাবে দেখছেন? আমাদের সেদিনকার মিছিলে বহু নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, যেভাবে যে অসভ্যতম, যেভাবে আক্রমণ, কার্যত মিছিলকে বানচাল করে দেওয়া শুধু নয়, একদম ধরে ধরে মারা হয়েছে পুলিশের উপস্থিতিতে, কার্যত তাদের সক্রিয় সহযোগিতায়। যেভাবে তৃণমূলের নেতা কর্মী, সাধারণ যারা সমর্থক মিছিলে ছিলেন তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা নজিরবিহীন। আমরা সিপিএম আমলে দেখেছি, সেই সময় কংগ্রেস বা তৃণমূলের মিছিলে এই ধরনের অসভ্যতম, এই ধরনের নোংরা আক্রমণ হয়নি। তৃণমূল আমলেও বহু অভিযোগ উঠেছে, কিন্তু কোন রাজনৈতিক দলের মিছিলে এইভাবে তৃতীয় লিঙ্গের মানুষকে ভিড়িয়ে দিয়ে, পাতি লুম্পেনদেরকে ভিড়িয়ে দিয়ে পুলিশের সহযোগিতায় মিছিলে মারা হচ্ছে, এটা কোনোদিন আমরা দেখিনি। কদিন আগে আমরা শুনছিলাম তৃণমূলের নাকি জনভিত্তি নেই, মানুষ নাকি তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে তাদের একদম যারা কম বয়সী, মূলত তাদের মিছিলকে এত ভয় কিসের? সেখানে তো কোনো বড় নেতাও সেই অর্থে কেউ ছিলেন না, একমাত্র দোলা সেন, সৌগত রায়, ওনারা দুজন ছিলেন, দুজন সাংসদ, তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। দোলা সেনকেও মারা হয়েছে, সৌগত রায়কেও ইট পাথর দিয়ে আক্রমণ করা হয়েছিল, আর বাকিদের তো অকথ্যভাবে মারধর করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক ভিত্তি বলতে যেটা বোঝায়, ভারতীয় জনতা পার্টি সবচেয়ে ভালো জানে যে তারা এই ভোটটা আদৌ মানুষের ভোটে জেতেনি, লুট করেই জিততে হয়েছে। যে কারণে তারা চেষ্টা করছেন যে তৃণমূলকে ভয় দেখিয়ে আটকে রাখার, কারণ তারা জানেন তৃণমূল রাস্তায় নামলে, আন্দোলন মিছিল ইত্যাদি করলে বিজেপির যেটুকু রাজনৈতিক জমি পায়ের তলায় আছে সেটাও আর থাকবে না। এই এনকাউন্টার, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কোনো সভ্য সমাজে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, দেখুন এনকাউন্টার শব্দটা তো একটা কোনো টেকনিক্যাল শব্দ হলো না, আমরা আইনের ভাষায় এটাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলি। বিচার বহির্ভূত হত্যা, কোনো রকম বিচার প্রক্রিয়ার ধার না ধরে সেখানে পুলিশ যদি তার ইচ্ছা মতো কাউকে মেরে দেয়, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। কে অভিযুক্ত, কে দোষী, কে সাক্ষী, এই সবটাই ঠিক করবেন আদালত।
যদি আদালতের বিচার প্রক্রিয়াকে আপনি সম্পূর্ণ উহ্য করে রেখে পুলিশের হাতেই ক্ষমতা দিয়ে দেন, সে যাকে খুশি মেরে দেবে, তাহলে খেয়াল রাখবেন যে আজকে যে পুলিশ আপনার নির্দেশে অন্য কাউকে মারছে, কালকে অন্য কারো নির্দেশে সে আপনাকেও মারতে পারে। অতএব একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আদালত বিচার করবে কে দোষী, সে ঠিক করবে শাস্তি কি হবে না হবে, এটা পুলিশ কখনো ঠিক করতে পারে না। এই বিষয়গুলোতে একাধিক প্রশ্ন উঠছে, এনকাউন্টার ঘটছে, গণপিটুনিতে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে সে নাকি নির্দোষ। তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আইনের শাসন কি বলা যায়? আইনের শাসন এখানে একটা প্রহসন মাত্র, এই শব্দ দুটি প্রহসনে পরিণত করা হয়েছে এবং বিজেপি শাসিত বিভিন্ন ডবল ইঞ্জিন রাজ্যে আমরা এটাই দেখেছি। উত্তরপ্রদেশে বিশেষ করে যে মডেলের কথা বলা হয়, আসামের যে মডেলের কথা বলা হয়, সেখানে একের পর এক এনকাউন্টারের ঘটনা, সেটা নিয়ে আদালতে মামলা, আদালতের তরফ থেকে তীব্র তিরস্কার সবই হয়েছে। গুজরাটে যখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, এই অমিত শাহ নিজে ভুয়ো এনকাউন্টার মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, প্রায় 180 দিন মতো, যদি আমার খুব ভুল না হয়ে থাকে। অর্থাৎ এদের রাজনীতির মধ্যেই এই বিচার বিভাগ বহির্ভূত যে হত্যা, এটা তাদের রাজনীতির মধ্যে রয়েছে। এই ছবি আমরা বাংলায় কোনোদিন দেখিনি, দেখতেও চাই না, এবং যাতে ভবিষ্যতে কোনোদিন দেখতে না হয়, অবিলম্বে বিজেপির রাজনৈতিক বিনাশ সাধারণ মানুষকে নিশ্চিত করতে হবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।